যে আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছেন, সুতরাং আমি এগুলোকেই বিশ্বাস করি। বর্তমানে আমরা অনেক খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, হতাশার কোলে ঢলে পড়েছি। অনেকেই অনেক মর্মান্তিক পদক্ষেপ গ্রহণ করে ফেলছে। আমরা অনেকেই শুনেছি যে ভারতে জনপ্রিয় অভিনেতা আত্মহত্যা করে নিজের অকাল মৃত্যু ঘটায়। তার মারা যাবার 1 মাসেরও বেশি সময় হয়ে গেছে। হতাশা ছিল তার জীবনে, আমাদের জীবনেও প্রতিনিয়ত আসে, কিন্তু আমাদের সেটা মোকাবেলা করে যেতেই হবে। চারিদিক থেকে এমন অনেক খারাপ খারাপ সংবাদ আমাকে প্রচণ্ড ভাবিয়ে তুলছে। আমি আমার জীবনে এমন ঘটা একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আসলে এটা কোনো ঘটনা না, এটা ভৌতিকও না, এটা একটা খারাপ স্বপ্ন আপনাদের মাঝে শেয়ার করতে চাই, যা কিছুটা হলেও অস্বাভাবিক। আমি এখানে একটু মেইলের বাইরে থেকে বের হয়ে এসে বলতে চাই যে আমরা স্বপ্ন নিয়ে এপিসোড করেছি, দেখি আমরা নেক্সট ঘটনাটাও স্বপ্নের পাই কিনা। আমার জানা মতে আরেকটা ঘটনা আছে স্বপ্নের, তো আজকের এপিসোডটা আমার যে পার্টটা সেটা স্বপ্ন নিয়ে হতেই পারে। চলে যাই। তো তিনি লিখছেন যে আমি নর্মালি রাত করেই ঘুমাই, ফজরের নামাজ শেষ করেই ঘুমাতে চাই, কিন্তু একদিন আমি খুব তাড়াতাড়ি ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে যাই এবং সেদিন আমি একটানা 12 ঘন্টার মতো ঘুমিয়েছি। আমি খারাপ স্বপ্ন সেভাবে দেখি না, মানে খুবই অস্বাভাবিক হয় তা না, কিন্তু সেদিন আমার দেখা অদ্ভুত স্বপ্ন দেখি যা ভাবলেই সারা শরীরের রোম দাঁড়িয়ে যায়। আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি দেখলাম আমি একটা খারাপ কাজ করতে চলেছি, দুনিয়ার সবচেয়ে পাপ কাজ, তা হলো আত্মহত্যা। কেন করছি তা জানা ছিল না। আমি কোনো রকমের ডিপ্রেশনে ছিলাম না, শুধু দেখলাম আমি সিলিং ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে ঝুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি তখন খুব কাঁদছিলাম, কারণ আমি সবার মাঝ থেকে বিদায় নিতে চলেছি। আমি ঝুলে গেলাম, আর কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর আমি দেখি আমার নিথর শরীর ঝুলে আছে, কারণ দেখলাম আমার পা খাট থেকে কয়েক ইঞ্চি ওপরে, আমার ঘাড় বাঁকা হয়ে গেছে এবং আমি নড়াচড়া করতে পারছি না। তখন বুঝলাম আমার শরীর আর আমার নেই। কিছুক্ষণ পর দরজা ভেঙে বাবা মা রুমে ঢুকতে যেয়ে দেখে তার ছেলের নিথর শরীর ঝুলে আছে। তারা অনেক কান্নায় ভেঙে পড়লেন। তাদের কান্না দেখে আমি বুঝলাম আমার মৃত্যু নিশ্চিত হয়েছে। তারপর আমি আবার জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি আমি আমার গ্রামের বাড়ির বারান্দায় শুয়ে আছি, ঠিক ওইভাবেই যেভাবে আমার দাদাকে শোয়ানো হয়েছিল। আমাদের বাড়ি বিশাল বড় এবং অনেক পুরনো, সবাই উপস্থিত অনুভব করতে পারছিলাম। আমি উঠে বসে গেলাম এবং লাশের দিকে তাকিয়ে দেখি আমার অসহায় শরীর এক গভীর ঘুমে আছে। নিজের লাশের দিকে আমি অসহায় হয়ে তাকিয়ে আছি। তখন আমার লাশ ধোয়ানো হচ্ছিল, কাফনের কাপড়ে মোড়ানো হচ্ছিল। আমি আমার মায়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু অবাক করা বিষয় ছিল একটা, তা হলো উপস্থিত ছিল যারা, তাদের একজনকেও আমি চিনি না। তাদের প্রত্যেকেই কাপড় পরে দাঁড়িয়ে আছে, একই কাপড় পরে, এবং তাদের উচ্চতা ছিল অনেক। সাধারণ মানুষ এমন দেখায় না। তাদের মুখ দেখা যাচ্ছিল না, মুখের কাছে কালো অন্ধকার। আমি তাদের দিকে লক্ষ্য না করে নিজের লাশের দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর দেখি আমার লাশকে তুলে নিয়ে যেতে হচ্ছে এবং তাদের সাথে আমি যোগ দিলাম। একটা মানুষের লাশ অনেকটা ভারী হয়ে থাকে, তাই একসাথে অনেকেই বহন করে, কিন্তু আমার লাশ শুধু 3 জন বহন করছে। এত ভারী থাকা সত্ত্বেও তাদের মধ্যে একজন আমাকে বলে, তুমি খাটিয়ার একটা পাল্লা ধরো। আমি শুনে অবাক হয়ে যাই, কারণ আমার আত্মাকে সে দেখতে পায় এবং আমাকে আদেশ দেয়। আমি তখন খাটিয়ার একটা পাল্লা আমার কাঁধে তুলে রাখলাম, সাথে সাথে তার ওজন নিতে না পেরে পড়ে যাই এবং তারা দেখে এবং ভীষণ ক্ষেপে যায়। আমাকে কথা শোনাতে থাকে, নিজের লাশ নিজের বহন করার যোগ্যতা নাই, এ ধরনের কথা বলতে থাকে। আমার চোখে পানি চলে আসে। তাদের সাথে সাথে আমি হাঁটতে থাকি। অনেকক্ষণ পর নিজেকে তাদের সাথে এক খোলা মাঠে আবিষ্কার করি। সবাই এক কাতারে দাঁড়িয়ে,
আমিও তখন আমার লাশের পাশে দাঁড়িয়ে। তারা আমাকে ডেকে বলল, এখানে আসো, জানাজা শুরু হবে এখন। আমি কাতার হয়ে দাঁড়িয়ে আমার লাশকে সামনে রেখে নামাজ পড়তে শুরু করলাম। নিজের জানাজা নিজেই আদায় করছি। আমি অনেক মানুষের জানাজা আদায় করেছি, কিন্তু আমার জানাজায় অনেক কম মানুষ উপস্থিত ছিল দেখে আমি অনেক ভেঙে পড়ি। ভাবতে থাকলাম আমার কঠিন শাস্তি হবে। আশেপাশে কোনো প্রাণীর চিহ্ন ছিল না। আমি আমার সামনে থাকা মানুষগুলোর চেহারা বুঝতেই পারছিলাম না। জানাজা শেষে কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিল সবাই। কিছুক্ষণ পর আমাকে দাফন করা হবে ভেবেই ভেঙে পড়ি আমি। আমি কোথা থেকে কোথায় যাচ্ছি সে ব্যাপারে কোনো ধারণা অথবা মনোযোগ ছিল না। আমি শুধু তাদের পেছন পেছন হেঁটে যাচ্ছি। অনেকটা পথ অতিক্রম করার পর দেখি আমরা এক অচেনা কবরস্থানে। আমার কাছে ছিল সম্পূর্ণ অচেনা একটা জায়গা। এ ধরনের কবরস্থান আমি আগে কখনো দেখিনি। আমি ঢাকা, রাজশাহী, চাপাই, বগুড়া সব এলাকার কবরস্থান দেখেছি, তবে এই কবরস্থান কখনো দেখিনি। সময় তখন রাত, নিস্তব্ধ কবরস্থান, চারিদিকে খালি কবর। দু চোখ যত দূর যায় তত দূর কবর, পুরনো কবর, বড় বড় গাছপালা, অন্ধকার পরিবেশ। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আবার জ্ঞান ফিরে দেখি আমি কবরে শুয়ে। আমাকে মাত্রই শোয়ানো হয়েছে। আমি শুয়ে থেকে তাদের দেখতে পাচ্ছি এবং আমার কবর অত্যন্ত গভীর। আমার চারপাশে মানুষের ওপরে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর তারা মাটি দেওয়া শুরু করলো। শেষ দেখা হলো রাতের আকাশটা। হঠাৎ দেখি আমি সেই অবয়বদের মাঝে দাঁড়িয়ে মাটি ফেলছি কবরে, কিন্তু আমার লাশ তো আমার কাছে। আমি কবরে শুয়েই দেখছি যে আমি কবর দিচ্ছি, হুবহু আমি, এবং সে আমি এক তুচ্ছ মনোভাব নিয়ে মাটি দিচ্ছি, যেন আমি তার কাছে অচেনা। আমি ওঠার চেষ্টা করলাম, কিন্তু আমার পা আটকে গেছে, কিছুতেই নাড়াচাড়া করতে পারছি না। সে আমি আমাকে ফেলে রেখে চলে গেল। সবাই মাটি দিয়ে আমাকে ঢেকে রেখে চলে গেল। আমি একা রয়ে গেলাম। কবরের ভেতর কিছু দেখা যায় না, অত্যন্ত অন্ধকার। ভীষণ ভয় করছে। জীবনে এরকম অন্ধকার আমি দেখিনি। আমি শুনতে পাচ্ছিলাম ওরা বাইরে থেকে দাঁড়িয়ে আমার জন্য মোনাজাত করছে। আমি বারবার এক কথা বলছিলাম, ওরা আমাকে এভাবে ফেলে চলে গেল, কেউ কি এখানে আছে? আমাকে তুলে বের করো, আমি বেঁচে আছি। কিন্তু কোথাও কেউ নেই। অন্ধকারে আমার ভিতর দেহ শুয়ে আছে। আমরা হয়তো শুনেছি আমাদের আপনজন কেউ মারা গেলে তারা আমাদের স্বপ্নে এসে ঠিক এভাবে আমাদের সাহায্য চায়। আমিও ওইভাবেই সাহায্য চাচ্ছিলাম। কবরে মুনকার নাকির পর্যন্ত আসেনি। ভাবলাম আমার প্রতি আল্লাহ কত ক্ষোভ, আমার কঠিন শাস্তি নিশ্চিত হবে। কারণ আত্মহত্যা যারা করে তারা আকাশ পায় না, পাতাল পায় না। হয়তো আমার ক্ষেত্রেও তাই হবে। আমি ভাবছিলাম তাহলে ঘুমের মধ্যেই আমি মারা গিয়েছি। আমার ঘুম ভেঙে যায়। দেখি আমি আমার রুমে, সারা শরীর ঘামে ভিজে গিয়েছে, প্রচন্ড কাঁপুনি দিচ্ছিল অবশ শরীর। মাকে সব ঘটনা তুলে বললাম। মা বলল, এগুলো ভুলে যাও, কিচ্ছু হবে না। আমি শুনেছি যে এমন স্বপ্ন কেউ দেখলে হয়তো তার সাথে এমন ঘটে না, হয়তো অন্য কারোর সাথে ঘটে। স্বপ্ন দেখা কবরের থেকে বাস্তবে পরকাল আরো ভয়ঙ্কর। ঘটনা এখানেই শেষ না। 2-3 সপ্তাহ পর 18ই জুলাই এক দুঃসংবাদ পাই। আমার খুব কাছের বন্ধু আত্মহত্যা করে। 3তলা বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপ দেয়। কংক্রিটের রাস্তায় মাথার পেছনের অংশ আগে পড়ে, ঘাড় মটকে যায়, ঘটনাস্থলেই মারা যায়। প্রচুর রক্তপাত হয়। সেদিন এই সংবাদ শুনে আমার সারা শরীরের লোম দাঁড়িয়ে যায়, হাত কাঁপতে শুরু করে, নির্বাক হয়ে যায়। হয়তো ওই কথাই ঘটেছে। স্বপ্নে আমি আমার অস্বাভাবিক মৃত্যু দেখেছি, কিন্তু ঘটেছে আমার বন্ধুর সাথে। হয়তো সে আর বাঁচতে চায়নি, অনেক ভালো মানুষ ছিল সে। তার মৃত্যু অনেক অস্বাভাবিক এবং কারণ জানা যায়নি। হতে পারে ব্যক্তিগত কোনো কারণ। ঘটনাটা বিশ্বাস করতে হয়তো অনেকেই পারবেন না, কিন্তু এটা সত্যি।
বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার দিয়ে দেব। ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন, ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনাটা অনেক চমৎকার এবং অনেক চমৎকার একটা ঘটনা আপনি শেয়ার করেছেন আমাদের সাথে। এবং আমার কাছে সবচেয়ে আজব লাগে যে এইরকম একটা সমস্যার কথা যদি কেউ জানে বা এরকম একটা সমস্যার কথা যদি কেউ শোনে, তাহলে তার একই সাথে ভয়ও লাগবে আবার কষ্টও লাগবে। আমারও খুব ভয় লেগেছে এবং কষ্টও লেগেছে। এবং আমি বিশ্বাস করি যে আমি অনুভব করতে পারি যে আপনি ওই সময় কী ধরনের কষ্ট পেয়েছেন। এবং খুব অস্বাভাবিক, কিন্তু আপনি পুরো এক্সপিরিয়েন্স করছেন। আপনি কোনোদিন কবরের ভেতরে যাননি, তাহলে আপনি কীভাবে এক্সপিরিয়েন্স করলেন বা কীভাবে ভাবতে পারলেন ওই জিনিসটা? আমার কাছে এইটা সবচেয়ে বেশি অবাক লেগেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জানাজার জন্য খুব অল্প সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে, তারা চলে যাচ্ছে আপনি কবরের ভিতরে। কখনো কখনো আপনি যে মানুষটি মারা গিয়েছে তার রোল প্লে করছেন, আবার কখনো কখনো সেই মানুষটি, যে মানুষটি এখনো জীবিত, আপনাকে কবরে শোয়াতে এসেছে। খুব অদ্ভুত ঘটনা। এবং এরকম ঘটনা যদি আপনাদের কাছেও থাকে অবশ্যই পাঠাবেন। আমার অ্যাড্রেস তো জানিনি, তারপরে আরও একবার বলে দিই, russell.bhuj.com@gmail.com, russell.bhuot.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানার সেরা ঘটনা লিখে পাঠান আমার কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনি। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আশা করছি যে আপনারা সঙ্গেই থাকবেন। চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhuj.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। শুনছেন Bhuj.com। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। এবং আপনি দেখবেন যে ইদানিং আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু রেগুলার আমাদের হন্টেড প্লেসের ভিডিও আপলোড করছি। সো আপনি ইউ ক্যান চেক ইট আউট, এবং আশা করছি যে আপনি অনেক বেশি এনজয় করবেন। এই মুহূর্তে আরও একটা ঘটনা শোনাতে চাই। আফরান ভাই আসবেন, আমিও ইমেল পড়বো, কিন্তু সেটি পরে। আপাতত যেটা করতে চাই সেটা হচ্ছে চলে যেতে চাই একটা ঘটনায়, যে ঘটনাটি আল্লাহ চাচা নামের একজনকে নিয়ে ঘটনাটি ঘটা, এবং সেই ঘটনাটি আমরা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এবং আমাদেরকে ইমেল করে আপনি আপনার ঘটনা পাঠান russell.bhuj.com@gmail.com এই অ্যাড্রেসে। এবং আপনি সেই সাথে আমাদেরকে জানিয়ে দিন যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, অথবা আপনি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, যেটা আপনার কাছে কমফোর্টেবল মনে হয়। আর সেই সাথে আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে আপনিও আমাদের যে ফেসবুক পেজ সেটা ভিজিট করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল যেটা সেটাও একটু দেখবেন, এবং আশা করছি যে আপনাদের ভালোই লাগবে সেটা। এবং আপনার এলাকায় ঘটে যাওয়া হন্টেড প্লেসের সাথে যে সমস্ত ঘটনা, বা আপনার এলাকায় যে সমস্ত হন্টেড প্লেস আছে, সেগুলো আপনি সমস্ত পৃথিবীর মানুষের কাছে তুলে ধরতে পারেন থ্রু আওয়ার চ্যানেল। এবং সেই জন্য যেটা করতে হবে, আমাকে জাস্ট ইমেল করে এই জায়গাটার সম্পর্কে জানান, এবং আমি সেই জায়গাটা সম্পর্কে জানার পরে আপনার সাথে একটা লাইভ করব অন আওয়ার ইউটিউব চ্যানেল। তাহলে দেখবেন যে ওই জায়গাটা সম্পর্কে সমস্ত পৃথিবীর মানুষ জেনে যাচ্ছে। তো চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়, শুনে আসি আল্লাহ চাচার ঘটনা। Bhuj.com-এ আপনাদের স্বাগত। প্রতিবারের মতো এবারও একটি গ্রামের খুবই আলোচিত, প্রচলিত, যা এখনো মানুষের মুখে মুখে রটে আছে, সেই রকম একটি অদ্ভুতুড়ে ঘটনা নিয়ে চলে এসেছি আমি শামীম আপনাদের মাঝে। ঘটনাটি আজ থেকে প্রায় 22-23 বছর আগের কথা। তখন জনসংখ্যা কম ছিল, রাস্তাঘাটের অবস্থাও খুব একটা ভালো ছিল না। গ্রামের বেশিরভাগ রাস্তাতেই বর্ষাকালে হাঁটু সমান কাদা আর আলোর অপর্যাপ্ততা ছিল, কারণ বিদ্যুৎ তখন গ্রামের মানুষের কাছে ছিল একটা স্বপ্নের মতো। সেই গ্রামে থাকতেন আলাউদ্দিন চাচা বলে একজন মুদি দোকানদার। সংক্ষেপে তাকে আলা চাচা বলে ডাকতেন সব। গ্রামটির নাম শঙ্করপুর। এটা ওই ঝিনাইদহ জেলার একটি গ্রাম, ছোট্ট গ্রাম। ওই গ্রাম থেকে চণ্ডীপুর বাজার ছিল
2 থেকে 2.5 কিলোমিটার। চণ্ডীপুরটা ছিল অত্র এলাকার একমাত্র বেচা কেনার স্থান, যেখানে প্রায় 8 থেকে 10 গ্রামের মানুষের যাতায়াত ছিল। সেইখানে ঝুড়িতে করে মুদির মাল বেচতেন আলা চাচা। তার বেচা কেনাও বেশ ভালোই হতো। শত নিষ্ঠাবান ব্যক্তি হয় তার নামডাকও বা সুখ্যাতিও খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল চারিদিকে। এভাবেই চলল কয়েক বছর। একদিন তখন বৈশাখ মাস, আকাশে প্রচন্ড মেঘ করেছে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা। সবার মতো আলা চাচা তার ব্যবসার তল্পিতল্পা গুটিয়ে ভালো করে বেঁধে মাথায় করে বাড়িতে ফিরবার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বলতে না বলতেই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই দূরের লোকজন বাজার ছেড়ে চলে গেছে, আর আশেপাশের যারা ছিলেন তাদের ভিতরে কিছু মানুষ ওই বাজারে গুমটি টুমটি মেরে এখানে ওখানে বসে আছে। আলা চাচাও ছিলেন তাদের দলে একজন। তিনি একটা ছাউনির তলে চুপচাপ বসে অপেক্ষা করছেন কখন বৃষ্টি থামবে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা একটানা বৃষ্টির পর যখন আকাশ কিছুটা পরিচ্ছন্ন, তখন আলা চাচা তার মালামাল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। চণ্ডীপুর বাজার থেকে শঙ্করপুর গ্রামের 3 রাস্তার আগে থাকে একটি বিশাল বটগাছ, যেখানে দিনের বেলাও প্রচন্ড ভয় লাগে একা একা হাঁটাহাঁটি করতে। সেখানে তখন রাত 8টা থেকে 9টা বাজে। আলা চাচা এদিক ওদিক না তাকিয়ে নির্বিঘ্নে তার বাড়ির দিকে যাচ্ছেন একটু টানা পায়ে হেঁটে। হঠাৎ বটতলা পার হয়ে তিনি দেখলেন 3 থেকে 4 জন লোক হাতে বড় বড় লাঠির মতো কিছু একটা নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে আছে, হাঁটাহাঁটি করছে। আলা চাচা পাশ কাটিয়ে যেতেই সেই লোকগুলো আলা চাচাকে ঘিরে ধরলেন এবং লাঠি দিক দিয়ে উল্টো পাল্টা আলা চাচার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে লাগলেন। কেউ একজন বলে উঠলেন, ওই টাকাগুলো বের কর আর তাড়াতাড়ি দিয়ে দে। আলা চাচা বললেন, আমার কাছে বেশি টাকা নেই, কারণ ঝড় বৃষ্টির কারণে খুব একটা কেনাবেচা করতেই পারিনি, মালামাল সব ফিরে এসেছে, তোমরা তো দেখছো। তবুও সেই লোকগুলো কোনো কথা না শুনে তাকে মারধর করতে লাগলো এবং তার কাছ থেকে সেই মালামাল এবং যে কয়টা টাকা পয়সা ছিল সবগুলোই ছিনিয়ে নিল। হঠাৎ আলা চাচা দেখলেন যারা তার উপর হামলা করছে তাদের ভেতরে একজন তার নিজের গ্রামের লোক, মানে সেই শঙ্করপুর গ্রামের লোক, আর বাকি 3 জনকে সে ঠিক মতো চিনতে পারেনি। তিনি আচমকাই তার গ্রামের সেই ব্যক্তিকে নাম ধরে বলে উঠলেন, এই তুমি অমুকের ছেলে না? সেই কথা শোনা মাত্রই ওই ব্যক্তি তার হাতের লাঠি দিয়ে প্রচন্ড জোরে আলা চাচার মাথায় আঘাত করলেন। শোনা যায় তখনই তিনি রক্তাক্ত হয়ে ওখানেই মারা যান। আরো শোনা যায় ওই হামলাকারীগুলো নিজেদের দোষ ঢাকতে আলা চাচাকে সেই রাতেই কাদার ভেতর পুঁতে রেখে দেন এবং তারা সবাই বাড়িতে চলে যান। মূল ঘটনাটি শুরু হয় তারপর থেকে। ওই ঘটনা ঘটার অনেক দিন পর্যন্ত সেই ছিনতাইকারীগুলো কোথাও আর এক জায়গায় হয়ে কোনো ছিনতাই করেনি। প্রায় 6-7 মাস পর যখন শীতকাল চলে এসেছে অলরেডি, সেই রকম একটি সময় এক রাতে তারা সিদ্ধান্ত নিলেন আজকে আবার তারা রাস্তায় ছিনতাই করতে বেরোবে। তো চণ্ডীপুর আর চুলকানি বাজারের ঠিক মাঝখানে একটি কালভার্ট আছে। এর ভেতর কোনো ঘর বাড়ি নেই, আছে কিছু জঙ্গল, বাগান, তালগাছ এবং কিছু পুকুর। তো এক পুকুর পাড়ে তারা সেই 4 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছেন যে আজকে এরা এখানেই দাঁড়াবেন, এখান থেকেই তারা তাদের প্রথম নিশানাকে জব্দ করবেন। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে হঠাৎ দেখলেন কে একজন তাদের দিকে এগিয়ে আসছে, মাথায় একটা বোঝাও আছে, একদম বেশ হালকা চাঁদের আলোয় ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তি মাথায় বোঝা করে তাদের দিকে এগিয়ে আসছে। তো তারা দেরি না করে যে যার পজিশন নিল। কয়েক সেকেন্ড পরে ওই যে ছেলেটা আলা চাচার মাথায় আঘাত করেছিল না, ঠিক ওই ছেলেটার সামনেই এসে দাঁড়ালো সেই বোঝা মাথায় করা ব্যক্তিটা। লোকটার দিকে চোখ যেতেই সেই ছেলেটা দেখলো এটা আর কেউ নয়, সেই আলাউদ্দিন চাচা। কিছু বোঝার আগেই তার মাথাটা ঘুরে অটোমেটিক্যালি তার জ্ঞান হারালো এবং উল্টে পড়ে গেল রাস্তার পাশের সেই পুকুরটাতে। বাকি লোকগুলো, মানে বাকি সেই ডাকাত দলের লোকগুলো এই দৃশ্য দেখে প্রচন্ড ভয়ে দৌড়ে এক একজন এক এক দিকে চলে গেল এবং পরে তারা বাড়িতে ফিরে গেল। পরদিন সকালে গ্রামবাসী দেখলো ওই ছেলেটার লাশটা ওই পুকুর পাড়ে পড়ে আছে এবং লাশের 2টো চোখই তোলা ছিল। কিসে তুলেছিল সেটা খুব একটা বুঝতে পারেনি গ্রামবাসী। আর যে বাকি 3 জন ছিল তারাও এই দৃশ্য নিজে চোখে দেখবার পর
আস্তে আস্তে প্রচন্ড অসুস্থ হলো। তাদের জ্বর আসলো, তাদের জ্বর কোনো রকমই আর থামছে না। অনেক ডাক্তার, কবিরাজ, বিভিন্ন ওঝা টোঝা দেখিয়েও যখন তাদের জ্বর আর কোনো রকমই সারছে না, তখন তারা মসজিদের ইমাম সাহেবকে এই ঘটনাগুলো খুলে বললেন এবং এর আগের ঘটনাটাও খুলে বললেন। ইমাম সাহেব বললেন, আপনারা ভীষণ অন্যায় করেছেন, আমি আপনাদের জন্য কিছু করতে পারবো না, আপনারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন, কিছু পেলে তিনিই দেবেন, আমি চললাম। তার কিছুদিন পর লোকমুখে শোনা গেছে সেই 3 জন, তার ভিতরে যে একজন তিনি একেবারে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল, আর বাকি 2 জনকে কেউ কোনোদিন আর দেখতেই পাননি। তারা কোথায় চলে গিয়েছিল, কি হয়েছিল তাও কেউ জানে না। এই ঘটনাটি আমি তাদের গ্রামেরই এক বিশিষ্ট মানুষের কাছ থেকে শুনেছিলাম এবং ওই গ্রামের বা ওই গ্রামের আশেপাশের যে সমস্ত গ্রামগুলো আছে, বেশ কয়েকটি গ্রাম আছে ওর আশেপাশে, তো সেই গ্রামেও বেশ এই ঘটনাটি ভালোভাবেই প্রচলিত। এমনকি মাঝে মাঝে এখনো নাকি ওই জায়গাতে যেখানে ওই আলা চাচা খুন হয়েছিলেন, সেখানে নাকি ছোটখাটো ভৌতিক ঘটনা বা রহস্যময় ঘটনা ঘটতে দেখা যায়। তো সেগুলো না হয় এক জায়গায় করে পরবর্তীতে আর একদিন আর একটি ঘটনা বলবো। আজকের মতো এখানেই টাটা জানিয়ে চলে যাচ্ছি আমি, শামীম। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন, শুনতে থাকবেন ভূত.com। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে আমরা কানাডা থেকে যে ঘটনাটি এসেছে সাবরিনা আপুর, সেই ঘটনাটি আমরা শুনবো এবং আশা করছি যে এই ঘটনাটি আপনারা অনেক বেশি আপনাদের ভালো লাগবে। এবং দেশের বাইরের একটা ঘটনা না দেখলে একেবারেই জমবে না ঈদটা, কারণ দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ শুনছেন এবং আমার খুব খারাপ লাগে, আমার বন্ধু বান্ধব যারা আছেন দেশের বাইরে, তারা ঈদের দিনটাও হয়তো ছুটি পান না এবং অনেক কষ্ট করতে হয়। তো আমি এই জন্য তাদের সবার এই যে কষ্ট করে, এবারও আমরা শুনেছি যে আমাদের বাংলাদেশে বিশাল পরিমাণ রেমিটেন্স এসছে এবং এটা একটা বিরাট ব্যাপার। আপনারা সবাই যারা দেশের বাইরে থাকেন তারা আমাদের একটা বিরাট শক্তি এবং আমরা সবসময় আপনাদের মঙ্গল কামনা করি এবং আপনারা বিদেশে আমাদের দেশের মুখ উজ্জ্বল করছেন, সমস্ত বাংলাদেশকে আপনারা রিপ্রেজেন্ট করছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আশা করছি যখনই দেশে আসবেন তখনই যোগাযোগ করবেন এবং আমরা আপনার সাথে সম্মিলিতভাবে ভূত.com-এ ঘটনা শেয়ার করতে চাই, লাইভ, অবশ্যই লাইভ, সেই জন্য আমি অপেক্ষা করতে রাজি আছি। চলুন শুনে আসি সাবরিনা আপুর ঘটনা, আশা করছি এই ঘটনাটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত.com টিম এবং সব শ্রোতা বন্ধুরা। সাবরিনা, টরন্টো থেকে। আমার আজকের ঘটনা মালদ্বীপের একটি হোটেলকে নিয়ে। 1998-এ ভিভিআইপি ফ্লাইটে মালদ্বীপ প্রথম গিয়েছিলাম। ল্যান্ডিংয়ের আগে জানালায় চোখ রেখে যখন ঘন নীল পানির নিচে প্রবাল দেখেছিলাম, বিশ্বাসই হচ্ছিল না এটা বাস্তব। অপূর্ব সে দৃশ্য রাসেল ভাই। তারপর থেকেই মালদ্বীপ ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছিলাম। এবার 2018 সাল। আমি, আমার হাজবেন্ড এবং ছেলে মালদ্বীপ যাচ্ছি 3 দিনের জন্য। কাতার থেকে মালদ্বীপ 5 ঘন্টার উড়াল পথ। এবার ল্যান্ডিংয়ের আগে ফ্লাইট অ্যালটিটিউড যখন কমে আসে, ধীরে ধীরে নিচে নামে, তার পুরোটাই জানালা থেকে চোখের লেন্সে ধরে রাখছিলাম। অনেকগুলো দ্বীপের সমাহার এই মালদ্বীপ। প্রধান যানবাহন ইঞ্জিন বোট। রাসেল ভাই, ইমিগ্রেশন পার হয়ে হোটেল বাসে উঠলাম। হোটেল এয়ারপোর্টের খুব কাছেই। চেক ইন শেষ করে ফ্রেশ হয়ে আশেপাশে ঘুরে আসলাম। ছেলে এবং ওর আব্বু সি ফুড খাবে। আমি সি ফুড লাভার নই। বললাম, তাহলে তোমরা যাও, আমার জন্য খাবার নিয়ে আসো। ওরা বের হলো। আর রাসেল ভাই, আমি ওয়াশরুমে অজু করতে গেছি। তখন হাফওয়েতে আয়নায় তাকিয়ে দেখি আমার ডান পাশের কাঁধে একটি বাচ্চা, তার হাফ বডি দেখা যাচ্ছে আয়নায় আর হাফ আমার পিঠের পিছনে।
আর রাসেল ভাই আমার সমস্ত শরীর তখন অসাড়, মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না, তবু চিৎকার করে ওয়াশরুম ছাড়ায় হোটেলের ডোর খুলে বাইরে দৌড়াচ্ছি। এই হোটেলটি কটেজ স্টাইলের, ডোর খুললে লম্বা করিডোর পেরিয়ে সুইমিং পুল। যেহেতু সমুদ্রের সাথে কানেকশন রেখে সুইমিং পুলটি করা, তাই এর আয়তনও বড়। রাসেল ভাই আমি দৌড়ে পুলের কিনারে এসে সোজা দেখে দৌড়াবো ভাবতেই আসল ভয় তখন পুলের অপোজিট সাইডে। সে কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম! অপোজিটে আরেকজন আমাকেই তাড়া করছি। অপোজিটের আমের গায়ে হলুদ একটি জামা যতদূর মনে আছে, আর আসল আমি পরেছি স্লিপিং পাজামা সেট সাদা কালো। দৌড়াচ্ছে কিভাবে জানি না রাসেল ভাই, কারণ ব্যক্তি জীবনে আমি অনেকক্ষণ হাঁটতেও চাই না। আমার সাথে তখনও দৌড়াচ্ছে আরেকটা আমি। ভয়ে গা হাত পা হিম হয়ে যাচ্ছে। হঠাৎ দেখলাম সে ওপাশ থেকে পানিতে কিছু একটা ছুঁড়ে মারলো আমাকে উদ্দেশ্য করে। ছুঁড়ে মারার জিনিসটা একটা বড় তিমির মতো উঠে এসে আমার হাতে কামড় বসিয়ে দিল। স্পষ্ট টের পেলাম রক্ত ঝরছে। পুলের এক কোনায় 3 জন হোটেল গেস্ট আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। এর মধ্যে আমার ছেলে অ্যান্ড ওর আব্বু আমাকে ডাকছে, শুনতে পাচ্ছি রাসেল ভাই, কাউকে কোনো জবাব দিতে পারছি না, শুধু পুলের অপোজিটে দেখাচ্ছি। কিন্তু তখন ওখানে হলুদ জামার আমি আর নেই। হোটেল থেকে ফার্স্ট এড দিয়ে ওরা আমাকে রুমে নিয়ে গেল। পরের দিন অনেক শরীর খারাপ ছিল। মালদ্বীপের বেড়ানোর প্রথম দিনটি কেটে গেল অসুস্থতায়। এই ছিল আমার আজকের ঘটনা রাসেল ভাই। যেভাবে আমি বলতে পারি সেভাবেই বলেছি। মানুষ হিসাবে কেউই আমরা পারফেক্ট না। যাদের ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। যাদের লাগেনি তাদেরকেও থ্যাঙ্কস। এবং সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ নিজের হাতের 5টি আঙ্গুল একটু তাকিয়ে দেখুন। আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখে যদি আপনার মনে হয় এভাবেই সুন্দর আমাদের এই হাত, তাহলে প্লিজ 5জন পরিচিত অপরিচিত মানুষকেও সমান চোখে দেখুন, ভালো লাগার চোখে দেখুন। সংকীর্ণতা এবং উদারতা দুটোই নিজের মধ্যে। সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা, শুভকামনা সবার জন্য। রাসেল ভাই, keep up the spirit. We are with you always. Allah Hafiz. Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল এবং আপনাদের জন্য অনেক 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 শুভকামনা, এবং আশা করছি যে আমাদের যে এই এপিসোড, সেই এপিসোডটি আপনারা এনজয় করছেন এখন পর্যন্ত। এই মুহূর্তে আফনান ভাই খুলনার এক ভুতুরে বাড়ির ঘটনা নিয়ে এসেছেন, যে ঘটনাটি তিনি সংগ্রহ করেছেন। এবং আফনান ভাইকে অনেক থ্যাঙ্কস। ঈদ স্পেশাল এপিসোডটি নিজে এত কষ্ট করে আমরা চেষ্টা করছি বেস্ট স্টোরি টেলারকে আপনার সামনে হাজির করতে, এবং সেটা আমরা পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। এবং সেই সাথে আমরা চাই যে নেক্সট যে এপিসোডগুলো আছে সেখানেও আফনান ভাইকে বেশি বেশি করে রাখতে, যাতে আপনারা ভালো ঘটনা শুনতে পারেন, যিনি চমৎকারভাবে বলতে পারেন। সবচেয়ে বেশি পছন্দ আপনাদের, সবচেয়ে বেশি ভোট যার জন্য, তাকে আরও বেশি বেশি করে সামনে নিয়ে আসতে। তো আমরা এখন আফনান ভাইয়ের কাছে সেই খুলনার ভুতুরে বাড়ির ঘটনাটি শুনবো। তার আগে জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আপনারা ভিজিট করতে পারেন, এবং সেই সাথে আমাদের ফেসবুক চ্যানেল www.facebook.com/russell.স্বাধীন, সেখানে গিয়েও আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। চলুন চলে যাই আমাদের পরের ঘটনায়। আসসালামু আলাইকুম।
ভূত.com-এর সকল শ্রোতাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান আপনাদের সামনে আজকে একটি স্টোরি নিয়ে হাজির হয়েছি। আজকে যে স্টোরিটা আমি শেয়ার করব, এই স্টোরিটির ব্যাকগ্রাউন্ড স্টোরিটি আমি আগে ঈদ স্পেশাল এপিসোডে বলেছি। খুলনা শহরের রায়মহল এলাকার দরগা শরীফ নামক যে জায়গাটি আছে, সেই দরগা শরীফের পাশে একটি বাসা রয়েছে। শেখ জাহিদুল ইসলাম নামক একজন ব্যক্তি, উনি ওনার সঙ্গে ঘটে যাওয়া কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন এবং আমাদের খুলনা জেলার ভৌতিক টিমের সদস্য সৈকত এই স্টোরিটি কালেক্ট করে দিয়েছিলেন। আমি এর আগের স্টোরিটা আপনাদেরকে বলেছিলাম, ওই বাসাটি এমন ব্যতিক্রমী একটি বাসা, যেই বাসায় কোনো ঘড়ি চলে না, কাঁটাওয়ালা ঘড়ি তো একদমই না, এবং ডিজিটাল ঘড়িও কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। এই বাসারই আরো কিছু ঘটনা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রিসেন্টলি সৈকত শেখ জাহিদুল ইসলামের কাছ থেকে এই ঘটনাগুলো কালেক্ট করে আমাকে পাঠিয়েছেন। এখন আমরা শুরু করছি সেই ঘটনাটি। ওই বাসায় অনেক ঘটনা রয়েছে, তবে 2018 সালে একদম রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শেখ জাহিদুল ইসলাম উনি বিবাহিত। উনি যথারীতি প্রতিদিনের মতো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে রাত প্রায় 11:30টার দিকে উনি এবং ওনার স্ত্রী শুয়ে পড়েন। ওনার ঘরের ডিম লাইটটা জ্বালানো থাকতো এবং ওনার ঘরের পাশে একটি বারান্দা রয়েছে। ওনারা যখনই লাইটটা অফ করে শুয়েছেন, শোয়ার পরপরই যখনই হাজবেন্ড ও দুইজনই যখন চোখ বন্ধ করেছেন, তখন শেখ জাহিদুল ইসলাম উনি দেখছেন চোখ বন্ধ করা অবস্থায় যে কালো রঙের প্রকাণ্ড একটি সাপ, এই সাপটি উনার দিকে আসছে এবং অবস্থাটা এমন যে উনি যেহেতু বিছানায় শুয়ে আছেন, উনি চোখ বন্ধ করেই মনে হচ্ছে যে উনি ঘরের সবকিছু দেখতে পাচ্ছেন। উনি চোখ বন্ধ করে উনি দেখতে পাচ্ছিলেন যে ওনার পায়ের দিকে কালো রঙের প্রকাণ্ড একটি সাপ, এবং এই সাপের একটা বিশেষ বৈশিষ্ট্য উনি লক্ষ্য করেন, এই সাপের কিন্তু 5টি মাথা রয়েছে। 5 মাথাওয়ালা একটি সাপ ওনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। উনি এই দৃশ্য দেখার পরপরই ভয়ে ওনার স্ত্রীর হাত চেপে ধরেন। চেপে ধরে উনি চিৎকার করে ওঠেন। ওদিকে ওনার পাশে শুয়ে থাকা স্ত্রী উনিও শেখ জাহিদুল ইসলামের হাত চেপে ধরে চিৎকার করে ওঠেন। তখন শেখ জাহিদুল ইসলাম ওনার স্ত্রীকে বলেন যে আমি এরকম এরকম দেখেছি। ওনার স্ত্রী বলে যে আমিও তো একই জিনিস দেখেছি। তখন ওনারা কথা বলতে বলতে ডিম লাইটের আলোতে সামনের দিকে তাকিয়ে দেখেন, ওনারা একটু আগে চোখ বন্ধ করে যেটা দেখছিলেন সেই জিনিসটাই ওনাদের সামনে। প্রকাণ্ড একটি সাপ, কালো রঙের। এই কারণে বলছিলাম, ওনারা যখন চোখ বন্ধ করেছিলেন তখন রুমটা আলোকিত দেখছিলেন, কিন্তু আসলে তো রুমটা আলোকিত ছিল না, রুমটা ছিল ডিম লাইটের আবসা আলোর ছিল রুমে। কিন্তু যখন ওনারা দুজনই চোখ খুলে সামনের দিকে তাকান, দুজন একত্রে দেখেন যে একটু আগে চোখ বন্ধ করে কালো রঙের যে সাপটি দেখেছেন, ঠিক ওই আবছা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সেই সাপটি 5 মাথাওয়ালা এবং সেটি তাদের দিকে তাকিয়ে আছে। এবং সাপটি কিন্তু অনেক বড়, ঠিক যেমন ফনা ধরে। আপনারা অনেক সময় এই ধরনের বহু মাথাওয়ালা সাপ দেখেছেন, অনেক সময় ছবিতে দেখেছেন। এটি কিন্তু বাস্তবে ওনাদের রুমের মধ্যে ওনারা দেখতে পান। যখন দুজনই চিৎকার চেঁচামেচি শুরু করেন, তখনই ওনাদের সামনেই এই সাপটি ওনাদের বারান্দার দরজা দিয়ে বের হয়ে চলে যায়। এটি ছিল প্রথম দিনের ঘটনা। এরপরে আসি তার পরের দিন কি হলো। শেখ জাহিদুল ইসলাম উনি ওনার বাসায় ছোট্ট একটা কোচিং সেন্টার চালান।
তো বিভিন্ন ব্যাচ ওনার রয়েছে। তো একদিন মানে ঠিক এই ঘটনা ঠিক পরের দিন ওনার একটা ব্যাচের পড়া ছিল, কিন্তু ওই দিন বৃষ্টি হওয়ার কারণে স্টুডেন্ট কম এসেছিল, মাত্র 2 জন মানে স্টুডেন্ট এসেছিল এবং তারা ছিল মেয়ে স্টুডেন্ট। ওখানে ওরা যেখানে বসে পড়তো সেখানে তারা ঢোকার পরেই তারা চিৎকার করে সেন্সলেস হয়ে যায় 2 জনই। পরে বাসার অন্য সদস্যরা আসে, তাদেরকে একটু সেন্স ফেরানো হয়, জিজ্ঞেস করে কি হয়েছে। ওরা বলে যে তারা যখনই ওই রুমে এসে বসেছে, বসার পর হঠাৎ করে তারা দেখতে পায় দরজা দিয়ে জানালা দিয়ে বিভিন্ন জায়গা থেকে কিলবিল করে অসংখ্য সাপ রুমের মধ্যে ঢুকে পড়ছে এবং তাদেরকে আক্রমণ করার জন্য উদ্যত হচ্ছে। তখনই তারা নিশ্চিত মৃত্যু ভেবে চিৎকার দেয় এবং তারপরে তাদের কিছু আর মনে নেই। তো এই সাপের এই উপদ্রব, এই কাল্পনিক সাপের উপদ্রব যখন শুরু হয়, তখন শেখ জাহিদুল ইসলাম ভাইয়ের আম্মা উনি ওনাদের গ্রামের বাড়ি থেকে একজন প্রবীণ বৃদ্ধা মহিলাকে নিয়ে আসেন। তিনি তান্ত্রিক গোছের একজন মহিলা। উনি ওনার বাসায় আসার সাথে সাথে উনি বলেন যে এই বাসায় কোনো সমস্যা রয়েছে। তখন উনি বলেন যে আমি দেখি সমস্যা সলভ করতে পারি কিনা। উনি ওনার একটা রিচুয়ালের মাধ্যমে উনি সেই কাজটা শুরু করেন। চতুর্দিকে কিছু একটা গোলাকার বৃত্ত এঁকে তার মধ্যে বসেন, রিচুয়াল আমরা সাধারণত যেগুলা দেখি আর কি। উনি যখন ওনার রিচুয়ালটা শুরু করেন, হঠাৎ করে উনি মাটিতে শুয়ে ছটফট করতে থাকেন, বাবারে মরে গেলাম বাঁচাও, এরকম বলে ছটফট করতে থাকেন। কিছুক্ষণ পর উনি বলেন যে আমি আর এক সেকেন্ড এই বাসায় থাকবো না, এক্ষুনি বের হয়ে যাব। তাই বলে উনি কোনো মতে উঠে ওনার প্রয়োজনীয় জিনিস যেগুলো নিয়ে এসেছেন সেগুলো নিয়ে দৌড় দিয়ে উনি বাসার বাইরে চলে যান। তখন উনি স্বাভাবিক হন। তখন ওনাকে জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যখনই আমি রিচুয়াল করতে শুরু করছি তখন আমি দেখি ভয়ঙ্কর আকৃতির কালো রঙের একটি সাপ, যার অনেকগুলো মাথা আছে, সরাসরি এসে আমার পায়ে কামড় দিয়েছে এবং আমি ছটফট করছিলাম এবং তখন ওই সাপটি বলছিল যে আর কখনো এখানে আসবি না। তখন আমি কোনো মতে পরিমরি করে যে বাইরে চলে এসেছি, সুতরাং এইখানে আমি আর কখনো আসবো না, তোমরাও যত দ্রুত পারো বাসাটি ছেড়ে দাও। এই ঘটনাটি এখানেই শেষ নয়। শেখ জাহিদুল ইসলামের ভাইয়ের বাসায় যদি কোনো আত্মীয় স্বজন আসতে যায়, বিশেষ করে রাতের বেলা, তখন ঘটে আর এক ধরনের ঘটনা। এমন একটি ঘটনা আমি বলছি। শেখ জাহিদুল ইসলামের মামা উনি একদিন আসছিলেন, কারণ যেহেতু ওই বাসাটা খুব বেশি আগের করা, 2007 সাল থেকে ওনারা থাকা শুরু করেছেন এবং তখন থেকেই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এবং টুকিটাকি সমস্যা সবসময় লেগেই থাকে। তো ওনার মামা একদিন আসছিলেন। ওনার বাসায় আসার আগে বাসার কাছে একটা কবরস্থান রয়েছে, সেই কবরস্থানের পাশ দিয়ে আসতে গেলে ছোট্ট একটা কালভার্টের মতো রয়েছে, এই কালভার্টটা পার হয়ে আসতে হয়। ওনার মামা আসছিলেন, আসার পথে দেখেন যে ছোট্ট একটা বাচ্চা এই কালভার্টের পাশে দাঁড়িয়ে আছে এবং সে বাচ্চারা যেভাবে কাঁদে সেভাবে কাঁদছে। তার মামা জিজ্ঞেস করেন, খোকা তোমার কি হয়েছে, কোথায় বাসা তোমার? তখন তার মামা খেয়াল করেন সে কোনো কথা বলে না। কয়েকবার জিজ্ঞেস করার পরও সে যখন কোনো উত্তর দেয় না, তখন উনি লক্ষ্য করেন যে ওই বাচ্চা ছেলেটি তার দিকে তাকালো এবং তার চোখ স্বাভাবিক মানুষ থেকে কিন্তু অনেক বড়। যখন তার দিকে তাকানোর পর তার মামার বুঝতে আর বাকি রইল না যে উনি একটা বড় ধরনের বিপদে পড়েছেন। তখন উনি যেটি করেন, যেহেতু ওনার পেছন দিকে যাওয়ার কোনো ওয়ে ছিল না, উনি তো যেহেতু ওনার বোনের বাসাতেই যাবেন, অন্য কোনো বাসা তো উনি চেনেন না আশেপাশে, তখন উনি ওই বাচ্চাটির সামনে দিয়ে ওনার বোনের বাসার দিকে দৌড় দেন এবং
উনি দৌড় দেওয়ার সময় বারবার পিছনেও লক্ষ্য করছিলেন এবং উনি দেখছিলেন ওই বাচ্চাটিও তার পেছনে পেছনে দৌড়ে আসছে। দৌড়ে আসতে আসতে যখন উনি ওনার বোনের বাসার কাছে চলে এসেছেন, যখন দরবার শরীফের ঠিক একদম ওখানে চলে এসেছেন, তখন উনি লক্ষ্য করেন ওই বাচ্চাটি আর নেই। কিন্তু স্বাভাবিকভাবেই ওনার একদম কানের কাছে ফিসফিস করে একটা আওয়াজ আসে। ফিসফিস করে আওয়াজটা এমন ছিল, আর কখনো এদিকে আসবি না। কিন্তু এর পরেও উনি এসেছেন একাধিকবার, কিন্তু দিনের বেলা এসেছেন। রাতের বেলা ওই বাসায় যদি কোনো গেস্ট আসে, তারা কিন্তু কোনো না কোনো সমস্যায় পড়বেন, এমনই একটি বিষয় ওখানে হয়ে দাঁড়িয়েছে। এবং ওনারা অত্যন্ত কষ্টের মধ্যে ওই বাসায় জীবনযাপন করছেন। অনেক তান্ত্রিক কবিরাজ যারাই এসেছেন তারা সবাই একই কথা বলেছেন, যে ওনার বাসাটি যেখানে অবস্থিত, শত শত বছর আগে ওখানে একটি মনসা দেবীর মন্দির ছিল। এবং আমরা জানি মনসা কিন্তু সাপের দেবী, এবং ওই মন্দিরটা কালের বিবর্তনে হারিয়ে গেলে ওই জায়গার উপরই ওনাদের বাসা। এবং এই কারণে ওনাদের বাসায় এই ধরনের সমস্যা চলছে তো চলছে, এবং এখনো চলছে। এটি ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সকল লিসেনার্সকে, ধন্যবাদ রাসেল ভাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com, এবং আশা করছি যে আপনারা সবাই এনজয় করছেন আমাদের আজকের এই এপিসোডটি। ঘটনাটি আমার একটা ইমেইল, আশা করছি এই ইমেইলটিও আপনাদের ভালো লাগবে। আমি যেভাবে লেখা আছে সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরহান আহমেদ জাহিদ। আজ আমি আপনাকে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা বলব, যা আমার সাথে ঘটে যাচ্ছে 14-15 বছর ধরে। কাউকে কখনো এইসব বলা হয়নি, তবে আমার পরিবারের মানুষগুলো তা জানে স্বল্প আকারে। আমি একজন বিজ্ঞানসম্মত লজিক্যাল মানুষ। আমি জিন বিশ্বাস করি, কেননা জিনের কথা পবিত্র কোরআনে বলা আছে। যাই হোক, আমি ঘটনায় আসি। তখন আমার বয়স 8 বছর। ঢাকা থেকে বাবা মায়ের সাথে গ্রামে বেড়াতে যাই। আমার দাদু ছিলেন পরহেজগার মানুষ। গ্রামের লোকমুখে শোনা যেত, আমার দাদু যখন রাত জেগে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন, তখন নাকি জিনেরা দাদুর কোরআন শুনত। আমার দাদু জিনে ধরা রোগীর চিকিৎসা করতেন, এবং আমার দাদুর সাথেও নাকি জিন ছিল সবসময়, স্বেচ্ছাতেই। যাই হোক, আমরা সবাই প্রায় ঢাকাতে স্থায়ীভাবে বসবাস করতাম। শুধু দাদু গ্রামের চেয়ারম্যান থাকায় তিনি একাই গ্রামে বাস করতেন। ফলে আমার তখনই প্রথম মা বাবার সাথে গ্রামে যাওয়া। গ্রামে গিয়ে দেখি আমি বিভিন্ন গাছে উঠি। অনেক রকম ফলের গাছ ছিল আমাদের গ্রামের বাড়ির সাথে, তবে অনেক মোটা একটি জাম গাছ ছিল, অনেক পুরনো। আমি সে গাছের নিচে সেদিন সারাদিন সন্ধ্যা পর্যন্ত ছিলাম। সেদিন রাতে ঘুমের ঘোরে আমি স্বপ্ন দেখলাম আমি একটি সাইকেল চালিয়ে কোথাও যেন যাচ্ছি। হঠাৎ করে মনে হলো আমি কোনো উঁচু ব্রিজ থেকে পড়ে যাচ্ছি। এমন স্বপ্ন দেখে ঘুমের ঘোরেই আমি কেঁদে উঠি। তারপর আমার দাদু সহ অনেকেই ধারণা করেছিলেন আমাকে নাকি জিনে ধরেছে বা নজরে রেখেছে। তার কয়েক বছরের ভেতর বার্ধক্যজনিত কারণে আমার দাদু মারা যান। ফলে আমরা আবার ঢাকাতে চলে আসি। তারপরে কেটে যায় 4-5 বছর। কিন্তু
তার ভেতর হাজারো ছোট বড় কাহিনী ঘটেছে আমার সাথে। উল্লেখ করার মতো কিছু ঘটনা আমি লিখলাম। আমি স্বপ্নে দেখলাম একটি বাসে করে আমি আমার ছোট বোন সহ ওর ক্লাসের সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছি। গার্জিয়ান হিসেবে আমার ছোট বোনের সাথে আমি যাচ্ছি পরীক্ষার হলে। জায়গাটি একদম অচেনা ছিল। স্বপ্নে আমি দেখতে পেলাম যে গাড়িটি হঠাৎ মাঝপথে কোনো এক সমস্যায় নষ্ট হয়ে পড়ে। ফলে অনেক শিক্ষার্থীরা বাস থেকে বের হলো, কেউ পানি খাওয়ার উদ্দেশ্যে, বাড়িঘর খুঁজতে লাগলো। বলতে রাখা ভালো, যেখানে বাসটি থেমেছিল সেই জায়গাটি ছিল জনমানবহীন। ফলে এই জায়গায় কোনো বাড়িঘর নেই। শেষে খুঁজতে খুঁজতে আমি সহ অনেকেই একটি বাড়ি পাই। একটি বড় পুরনো বট গাছের নিচে একটি বুড়ি থাকতো, সে ভিক্ষে করে। শেষে তার ওখানে গিয়ে সবাই পানি পান করলাম। স্বপ্নটা এখানেই শেষ। ঘুম ভেঙে দেখি তখন রাত 4:36। এই স্বপ্ন দেখার পর অর্থাৎ 1 বছর পরই এই ঘটনা বাস্তব হয়ে গেল, একদম হুবহু। মানে ভবিষ্যৎ দেখে ফেলেছি স্বপ্নে। যখন বাস্তবে এমন হলো যে বাসটি নষ্ট হয়ে গেলে তখন আমি স্বপ্নে দেখা রাস্তা অনুযায়ী বুড়ির বাড়ি খুঁজে পানি পান করলাম। আবার একদিন স্বপ্নে দেখলাম আমি আর 3 জন বন্ধু মিলে রাতে একটা বিশাল জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি। হঠাৎ হালকা ঝড়ো হাওয়া বইতে শুরু করলো, সাথে বৃষ্টি। আমার সকল বন্ধুগুলো একে একে পালিয়ে গেল। আমি জঙ্গলে একা রয়ে গেলাম। হঠাৎ চোখ পড়ল হালকা আধ খোলা একটি টিনের একচালা ঘর। আমি সেখানে গিয়ে টিনের চালের আড়ালে দাঁড়িয়ে বৃষ্টির থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছিলাম। তারপর দেখি আমার থেকে 100 গজ দূরে দাঁড়িয়ে কিছু লোক একটি খাটিয়া ধরে নিয়ে যাচ্ছিল, ভেতরে একটি লাশ। স্বপ্নটি দেখেই ভয়ে আমার ঘুম ভেঙে যায় এবং আমি লাফ দিয়ে উঠি। বুঝতে পারছিলাম না কি সব স্বপ্ন দেখছি। ঠিক তার 2 বছর পর স্বপ্নের রূপ বাস্তব ঘটল। আমি তখন বুঝতে পারছিলাম এবং আমার সাথে যেসব বন্ধুদের আমি বলেছিলাম যে কেউ মারা যাবে, তারপর মানুষগুলো খাটিয়া ধরে নিয়ে যাবে, তখনও বৃষ্টি হবে, তখন ওরা ভয়ে আমাকে মানুষ ভাবতে না পারার কারণে ছুটে পালালো। সেখানে আমি একাই রইলাম। তবে স্বপ্নটি হুবহু বাস্তবে ঘটে গেল। আরেকদিন স্বপ্ন দেখলাম আমি মৃত মা, আমি আমার বড় ভাই মিলে আমার বাবাকে মেরে জীবন্ত কবর দিলাম। ঠিক সাথে সাথে উঠে বাবাকে ফোন করে ওনার খবর জানতে চাইলাম। আমি তখন পরিবারের বাইরে ছিলাম। ঠিক পরদিন আমার বড় ভাই মারা যায়। আমি বিয়ে করি 2018 সালে। আমার স্ত্রীকে বিয়ে করার পরদিন সকালেই দেখি তার শাড়িতে গাঢ় লাল বর্ণের দাগ। এভাবে দৈনিক তার শরীরে রক্তের মতো দাগ ভেসে ওঠে, অথচ আমি আমার স্ত্রীর শরীরে কখনো আঘাত করতাম না। তার কিছুদিন পর আমার স্ত্রীর মুখ দিয়ে রক্ত আসা শুরু করলো। এভাবে দিনকে দিন বাড়তেই থাকলো। এক সময় তার মরার মতো অবস্থা হলো। তাকে চেক আপ করালাম এবং কোনো রিপোর্টেই কোনো খারাপ কিছু আসেনি। আমি কাঁদতাম ভয়ে যে কখন যেন আমার স্ত্রী মারা যায়। একটা সময় আর ভালোবাসা ঘেরা সম্পর্কটা ছোট একটি বিষয় নিয়ে প্রায় ছাড়াছাড়ির পর্যায়ে চলে যায়। সে তার বাবার বাড়ি থেকে প্রায় 1 বছর হলো তার সাথে আমার আর যোগাযোগ হয়নি। কিন্তু তার কাজিনের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম সে এখন আল্লাহর রহমতে সুস্থ। তবে আমার স্ত্রীর সাথে আমার আনুষ্ঠানিকভাবে ডিভোর্স না হয়ে গেলেও আমাদের ভেতরে কোনো সম্পর্ক নেই এখন। আমি যা স্বপ্নে দেখি তাই বাস্তব হয়ে যায়। এটার ব্যাখ্যা কি, কেন হয়, যদি বলতেন তবে আমি সত্যি উপকার পেতাম। আসসালামু আলাইকুম। এত বড় করে লেখার জন্য ক্ষমা করবেন। আপনার কাছে তার কোনো তথ্য উপাত্ত বা সমাধান থাকলে প্লিজ উত্তর দেবেন। এই ঘটনাটি ভয়ের না, তবে রহস্যজনক বলে পাঠালাম। থ্যাংক ইউ সো মাচ। যদিও লেখার মধ্যে অনেক বানান ভুল কারণে একটু পড়তে সমস্যা হলো, বাট খুবই অদ্ভুত টাইপের একটা এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করেছেন এবং স্বপ্ন যত ভয়ঙ্কর হতে পারে এবং স্বপ্ন যখন বাস্তবে মেলে, এই ঘটনাটি আমি অনেকজনের কাছে শুনেছি এবং এটা সত্যি, নাহলে এত মানুষ এই ঘটনাটি এসে শেয়ার করতেন না। এবং এটা যদি আপনার সাথে হয় তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনি কাউকে স্বপ্নে দেখলেন, পরের দিন সেই ব্যক্তি মারা গেলেন। এর চাইতে দুঃখজনক, এর চাইতে কষ্টের এবং এর চাইতে ভয় আর কি হতে পারে। আমরা চাই না কেউ এরকম স্বপ্ন দেখুক। আমরা চাই স্বপ্ন দেখলেন সেটা যেন সুসময়ের স্বপ্ন হয়। আজকের মতো আমরা ভূত.com
এখানেই শেষ করব। তার আগে জানিয়ে দিতে চাই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.shahin। আর আমাদের যে ইউটিউব চ্যানেল সেটা আপনারা ভিজিট করতে ভুলবেন না, bhut.com, BHOOTCOM এভাবে লেখা আছে। Spirit, be here with me. কে তুমি? Bhut.com. The fear returns with Russell. আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া ওই বাসায় আরেকটা ঘটনা বলছি। দিনটি কি ছিল আমার মনে নেই, এবং আমি প্রতিদিন রাতের মতোই আমি যেটা করতাম সেটা হচ্ছে যে ফ্ল্যাটটাতে অন্য সব রুমগুলো আমি বন্ধ করে দিতাম। আমি ভয় পেতাম এই জন্য অন্য সব রুমগুলো লক করে দিতাম, এবং আমি আমার বেডরুমে টিভি নিয়ে এসেছিলাম যাতে টিভি চালিয়ে রাখতে পারি, এবং টিভির আওয়াজে আমি ওই আওয়াজ দেখেই আমি ঘুমাতাম, যাতে আমার মানে কি বলবো, যেটা আমি বলছি প্রায় 2010-এর দিকের ঘটনা। তো ওই সময় আমি ওই টিভির আওয়াজটা চালু রেখে ভূত.com, মানে আমি এই প্রথম এই ঘটনাটা শেয়ার করছি ভূত.com-এ, এবং আমি এত ডিটেল শেয়ার করিনি কখনো কোথাও। তো আমার ওই সমস্ত দরজাগুলো বন্ধ থাকতো, শুধুমাত্র ওই রুমে টিভি চলতো, এবং ওই রুমেই আমি টিভি চালিয়ে লাইট জ্বালিয়ে এসি অন করে ঘুমিয়ে যেতাম, এবং যতক্ষণ পর্যন্ত ঘুম আসতো না ওই টিভি দেখতে থাকতাম। পানি বলেন, যা খাবার দাবার বলেন, সবকিছু আমি এই ঘরেই নিয়ে এসে রাখতাম, যাতে আমার কোনোভাবেই কোনো বারের জন্যই আমার বেরোতে না হয়। কারণ আমি জানতাম যে আমার বাসায় একটু দূরেই একটা পুকুর ছিল মাদ্রাসার ভেতরে, যে পুকুরটি নিয়ে অনেক কাহিনী আছে, এবং ওই বাসার আশেপাশেও বেশ কিছু ঘটনা আছে যে সমস্ত ঘটনাগুলো খুব ভয়ঙ্কর। তো আমাকে ওইগুলো সবসময় আমার ভিতরে এক ধরনের নাড়া দিত, যার কারণে আমি খুব সাহস পেতাম না। একদিন রাত্রে হলো কি, আমি ঘুম ভেঙে উঠলাম এবং আমি দেখলাম আমার শরীরের অর্ধেক অংশ দরজার বাইরে, আমার রুমের সাথের বারান্দায়, এবং অর্ধেক অংশ ঘরের ভেতরে। এবং আমি চোখ খুলে বুঝতে পারলাম কোথাও কোনো আলো নেই, কোথাও কোনো আলো নেই, অর্থাৎ ইলেকট্রিসিটি নেই। আমি কিভাবে খাট থেকে এই জায়গায় আসলাম, দরজাকে খুললো, লক করা একটা ডোর, আমার জানা নেই। আমি কিন্তু ওই যে মানে ঘুমের মধ্যে হাঁটা এই ধরনের কোনো অভ্যেস আমার কখনো ছিল না, এখনো নেই, সুতরাং এটার প্রশ্নই আসে না। আমি খুবই ভয় পেলাম, এবং আমি ভয় পেলাম এবং চারিদিকে যখন তাকালাম, তাকিয়ে আমি অবাক হলাম যে কোথাও কোনো শব্দ পাচ্ছি না। তার মানে যদি শব্দ পাই, মানে ইলেকট্রিসিটি যাওয়ার পরে প্রথম ঢাকা শহরে যেটা হয় সেটা তো জেনারেটরের শব্দ পাওয়া যায়। ইলেকট্রিসিটি যে গেছে এটা টের পাবেন আপনি জেনারেটরের শব্দ পেয়ে, এবং চারিদিকে দেখবেন যে গুম 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 করে সব জায়গায় জেনারেটর চলছে, কিন্তু কোনো জেনারেটর চলছিল না। তার মানে ইলেকট্রিসিটি যায়নি, ইলেকট্রিসিটি আছে। তাহলে ঘটনাটা কি? আমার শরীরের অর্ধেক অংশ বারান্দায়, অর্ধেক অংশ ঘরের ভেতরে কেন, এবং আমার পুরো ফ্ল্যাটে ইলেকট্রিসিটি নেই কেন? আর ইলেকট্রিসিটি যদি না থাকে তাহলে আমার বাসাতেও জেনারেটর চলছে না কেন? আমি খুব ভয় পেয়েছিলাম এবং ভয় ভয়ে অপেক্ষা করলাম। অপেক্ষা করতে 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 দরজা বন্ধ করে ইলেকট্রিসিটি আসলো না, এবং আপনারা জানেন যে ইলেকট্রিসিটি না থাকলে ইন্টারকম কাজ করে না। তো আমি রুমের মধ্যে এসে খুব ভয় পেয়ে অপেক্ষা করলাম সকালের জন্য। এক সময় সকাল হলো, আমি কখন ঘুমিয়ে গেছি আমার মনেও নেই। সকাল হলো, আমি প্রথম যে কাজটা করলাম, নিচে নেমে গিয়ে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কালকে রাত্রে কি হয়েছিল বলেন তো। উনি বললেন কি হবে, আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। সে বলে না তো। আমি বললাম যে তাহলে ভালো কথা, আমি বলতে ভুলে গেছি যে আমার বাসায় কিন্তু সকালে কিন্তু ইলেকট্রিসিটি আছে। আমি বললাম যে
তাহলে রাতের বেলায় আমি তো ইলেকট্রিসিটি পাইনি, এতটা সময় কারেন্ট চলে গিয়েছিল। সে বলেছে না, এরকম তো কিছু হয় নাই, এই এলাকাতেই কোথাও কারেন্ট জানে, কারণ নাইট গার্ড উনি তো জাগেন সারা রাত। তো উনি বললেন যে না, এরকম কোনো কিছু ঘটার কথা না। আমিও ভাবলাম যদি এরকমই হয় যে ইলেকট্রিসিটি নেই, আবার একা সেটা ফিরে আসার কথা না, আমার যদি কোনো লাইনে প্রবলেম থাকে বা মিটারে বা মেন লাইনে কোথাও যদি প্রবলেম থাকে, তাহলে অবশ্যই ব্রিজ যদি পড়ে গিয়ে থাকে তাহলে সেটা সকালে একা ঠিক হয়ে যাওয়ার কথা না। তাহলে ওই রাতে হঠাৎ করে অন্ধকার কেন এসেছিল আমার ঘরে? হঠাৎ করেই আমার শরীরের অর্ধেক অংশ কেন ঘরের বাইরে ছিল, অর্ধেক অংশ কেন ভেতরে ছিল? আমি কোথায় যাচ্ছিলাম আসলে? আমি কেন কিছু বুঝতেই পারলাম না। চোখ মেলে কেন দেখলাম অন্ধকার? কি হয়েছিল সেদিন? যদি আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন। আর এরই সাথে আমি শেষ করতে চাই আজকে আমাদের স্পেশাল ঈদের এই শোটা। এবং আমরা ঈদের পরে আমাদের যে নেক্সট যে ফ্রাইডে আসছে, সেই ফ্রাইডেতেও আমরা এই ধরনের একটা এপিসোড করতে চাই যেটা ঈদ স্পেশালি হবে। সেজন্য আপনারা ঘটনা পাঠান বেশি বেশি করে, যত বেশি পারেন ঘটনা পাঠান। বা আপনারা আমার অনেক ঘটনা শুনতে চান, আমি জানি না যে আমি কেমন স্টোরি টেলার, বাট আমি ঘটনা শেয়ার করলাম খুব ভয়ে ভয়ে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমার সাথে, এবং তাহলে আমি উৎসাহ পাবো। এবং কখনো কখনো হয়তো আমিও নিজে তাহলে আমার জীবনের আরও যে সমস্ত ঘটনা আছে যেগুলো আমার মনে পড়ে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি। আমার অ্যাড্রেসটা জেনে রাখুন, russell.bhuth.com@gmail.com। আমার পেজ হচ্ছে www.facebook.com/russell.shatheen। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আগামীকাল রাত 11:59। শুনতে ভুলবেন না। শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। Spirit, be here with me. কে তুমি? Bhuth.com. The fear returns with Russell.